26শে জুন 1975 এই দিন শুরু হয়েছিল জরুরি অবস্থা। গণতন্ত্রের জন্য এই কালো দিনকে স্মরণ করে 2025-এর 26শে জুন সংবিধান হত্যা দিবস পালন করার ডাক দিয়েছে কেন্দ্র সরকার। কিরকম ছিল সেই জরুরি অবস্থার দিনগুলো আপনার দৃষ্টিভঙ্গিতে, বা আপনি কি বলবেন? দেখুন, জরুরি অবস্থার যে বিষয়গুলি সেই সময় আমরা ইতিহাসের পাতায় পড়ি, আমরা তো তখন যথেষ্ট ছোট ছিলাম, ফলে আমাদের পক্ষে জানা খুব শক্ত আর কি সত্যিকারের কি ঘটেছিল। তবে হ্যাঁ, সেই সময় পশ্চিমবঙ্গে কংগ্রেসের রাজত্ব ছিল এবং মোটের ওপর প্রচুর সাংবাদিক জেলে গেছিলেন, এবং সাধারণ মানুষ খুব শান্তিতে যে কথাবার্তা বলতে পারতেন এমন নয়। এই বিষয়টি সেই সময় ভারতবর্ষের যে গণতান্ত্রিক পরিসর, সেই পরিসরের ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি করেছে। বাংলাদেশে হয় এবং তার ইন্দিরা গান্ধীর একদিকে তার দলের উপর কর্তৃত্ব আর একদিকে দেশের উপর কর্তৃত্ব, সে দুটো প্রয়োগ করতে চান এবং এই ধরনের আরো অনেক কিছু আধিপত্যবাদী ভাবনা একেবারে সামনে এসে পড়ায় এবং সেই সময় তার তো আমাদের যে আইন ব্যবস্থা, লিগ্যাল সিস্টেম, তার সঙ্গেও অনেক রকম দ্বন্দ্ব হয়েছিল এবং কিছু কিছু ক্ষেত্রে সেই সময় আইনগতভাবে যে সিদ্ধান্তগুলো কোর্ট নিয়েছিলেন অনেক ক্ষেত্রে সেগুলো এই আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল, অনেকগুলো আবার তার পক্ষেও চলে গেছিল। সব মিলিয়ে সেই সময়টা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে ভালো সময় নয়। কিন্তু সেই প্রসঙ্গে একটা কথা বলে রাখতে হয় যে সেই ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ছিল ঘোষিত, মানুষ জানতেন, অর্থাৎ মানুষ জানতেন যে তাদের কথা বলার অধিকার বা কিছু নাগরিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে কিন্তু এর বাইরে কিন্তু দেশের মানুষ বেরোতে পেরেছিলেন। অর্থাৎ সেই ঘোষিত যে ইমার্জেন্সি, তারপর ইন্দিরা গান্ধীকে সেখান থেকে ফিরে আসতে হয়, 77-এ নির্বাচন হয়, তিনি হেরে যান, তার পরবর্তী সময়ে তিনি আবার নির্বাচনে জেতেন। ফলে ভারতবর্ষের মানুষ সেই সময়ে তার জরুরি অবস্থা এবং তারপর সেই জরুরি অবস্থা থেকে বেরিয়ে আসার যে প্রসেসটা, সেই প্রসেসটার পরে কিন্তু আবার তাকে ভোট দিয়েছিলেন। এবং দ্বিতীয় যে বিষয়টি, ওই সময়টাতেই, ঠিক আগে না পরে তারিখটা দেখতে হবে, ওই সময় কিন্তু ভারতের যে সংবিধান সেখানে ধর্মনিরপেক্ষতার কথাটা ঢোকে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেশের নিরিখে। এবং ব্যাংক রাষ্ট্রীয়করণও তার আগে পরে, অর্থাৎ সেই সময়ে যে যে সিদ্ধান্তগুলো ইন্দিরা গান্ধী রাজত্বকালে নেওয়া হয়েছিল তার কিছু ইতিবাচক এবং কিছু নেতিবাচক দিক আছে। নেতিবাচক দিকের মধ্যে অবশ্যই এই জরুরি অবস্থা পড়বে। বিরোধীদের বলতে শোনা যায় এখনো এক প্রকার অঘোষিত জরুরি অবস্থা জারি আছে। আজকের সঙ্গে সেদিনের পার্থক্য দেখতে পাচ্ছেন? এই কথাটা আসছে তো মূলত বিজেপির বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের বক্তব্য। বিজেপির সময়ে রাজত্বকালে কিছু ক্ষেত্রে সাংবাদিকদের যে স্বাধীনতা, সেই জায়গায় হস্তক্ষেপ হয়েছে এবং এই ধরনের কিছু তথ্য আছে, সাংবাদিকরা নিহত হয়েছেন। তবে এবং বিদেশের বিভিন্ন যে সূচক, সেই সূচক সেগুলো সবই বিভিন্ন বেসরকারি সংস্থার, আমি বলবো, যারা বলেছে ভারতের গণতন্ত্রের মান খুব নিচের দিকে। ফলে এখানে একটা জিনিস, প্রশ্নটা মূলত এখানে বিজেপির দিকে আঙুল দেখানো এবং সেইখানে বিজেপির পাল্টা যুক্তি থাকবে যে দেখুন, আমরা তো আবার নির্বাচন করেছি এবং কম আসন পেয়ে ক্ষমতায় এসেছি। ফলে আমরা যদি মানুষের যে নাগরিক অধিকার পুরোটা খর্ব করতে চাই এবং হয়তো কিছু ক্ষেত্রে খর্ব হয়েওছে, তার বিরুদ্ধে ভারতের মানুষ কিন্তু রায় দিতে পেরেছেন, আমাদের কমিয়ে দিয়েছেন কিন্তু ক্ষমতায় রেখেছেন। আসলে সাধারণভাবে এই জরুরি অবস্থা সংক্রান্ত আলোচনায় তো সবসময়ই আমরা শাসকের বিরুদ্ধে কথা বলি, সেটা তো একেবারেই স্বাভাবিক। শাসক আধিপত্যবাদী হবেই গণতন্ত্রে, সে কংগ্রেস হলেও তাই, বিজেপি হলেও তাই, সিপিএম হলেও তাই, তৃণমূল হলেও তাই, এতে আলাদা হওয়ার কিছু নেই। আর আমাদের যে সাধারণ নাগরিক সমাজ তার বিরুদ্ধে কথা বলবে, সেটা হচ্ছে গণতন্ত্রের একটা মূল জায়গা, যে আমরা কথা বলার চেষ্টা করব। তা বিজেপির আমলেও এই ঘটনা সত্যিই ঘটেছে যে কিছু কিছু বিষয় ঘটেছে যেগুলো নাগরিক অধিকারকে ভঙ্গ করেছে এবং তাদের তো একটা হিন্দু রাষ্ট্রবাদের বিষয় আছে, তার ফলে সংখ্যালঘুদের ওপর হয়তো বেশ কিছু কিছু ক্ষেত্রে চাপ পড়েছে, এই বিষয়গুলো থাকবেই। কিন্তু ইন্দিরা গান্ধী থেকেই বলুন বা আমাদের আজকের দিনে নরেন্দ্র মোদীর ক্ষেত্রেই বলুন, ঘোষিতই হোক বা অঘোষিত, এই দুটো জায়গাতেই কিন্তু অন্তত এখনো পর্যন্ত শাসকের বিরুদ্ধে ক্রমাগত কথা বলা যাচ্ছে। শাসক হয়তো বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সাধারণভাবে শাসক বিরোধী কোনো দলের সদস্য হওয়া বা না হওয়া নির্বিশেষে মানুষ কিন্তু বিরুদ্ধে কথা বলতে এখনো পারছে না, আপামর জনসাধারণ। এইটাই ভারতবর্ষের মানুষের কাছে, নাগরিক সমাজের কাছে, ভারতের যারা ভোটার তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এটা বজায় রাখতে হবে। অর্থাৎ আমরা কি করব, ইন্দিরা গান্ধীর সময়ের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, বলবো সেই সময় ভুল হয়েছে,
আজকের দিনে বিজেপি অবশ্যই সেটা ব্যবহার করবে, কারণ তখন তার বিরুদ্ধে আন্দোলনে ছিলেন অনেকেই, জনতা দল বা তার যে জোট বাজপেয়ী থেকে শুরু করে অনেকেই ছিলেন এবং সেই সময় তারা আন্দোলন করেছেন, ফলে তারা এই জিনিসটার খারাপটা দেখাবেন। আর যখন তারা খারাপটা দেখাবেন, দুঃখিত, তখন আমরা উল্টো দিক দিয়ে কি চেষ্টা করব, তখন আমরা বলার চেষ্টা করব যারা এই মুহূর্তে শাসক হিসেবে যেহেতু বিজেপি আছে, যে দেখুন বিজেপিও কি আমাদের সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার দিচ্ছে কথা বলার। এবার এই যে কথাটা বলতে পারছি তার মানেই কিন্তু আমাদের দেশের যে সংবিধান সঙ্গত যে ব্যবস্থা, যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকারটা কিন্তু এখনো একেবারে খর্ব হয়ে যায়নি। অর্থাৎ এই যে আপনি আমায় প্রশ্ন করছেন, আমি এর উত্তর দিচ্ছি, এটাকে কিন্তু আজকে শাসক হিসেবে বিজেপি বলতে পারে যে আপনার বিরুদ্ধে আমাদের সরকারের সমালোচনা তো করা হচ্ছে, যে বলা হচ্ছে যে এই সরকারের রাজত্বে অনেক কিছু হয়েছে যেগুলো দমনমূলক, এই সরকারের একটা আধিপত্যবাদী চেহারা আছে, এগুলো তো মানুষ লিখতে পারছেন। তাহলে এই লিখতে পারাটাই কিন্তু তাদের নিজেদের দিক থেকে যে প্রতিযুক্তি বা কাউন্টার আর্গুমেন্ট সেখান থেকে আসবে। ফলে আমি বলবো হ্যাঁ, যদি কেউ বলেন যে অঘোষিত একটা জরুরি অবস্থা চলছে কিনা, কিছু মানুষের ক্ষেত্রে হয়তো চলছে এবং তার বিরুদ্ধে আন্দোলন জরুরি, তবে সেটা সামগ্রিক ভারতবর্ষের পরিস্থিতি এখনো কিন্তু সেটা হয়নি। পৃথিবীর অনেক দেশের থেকে, সে এমার্জেন্সি ইন্দিরা গান্ধীর ধরেই হোক, আজকের বিজেপির রাজত্বে যদি আধিপত্যবাদ যেটা থাকে, বা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যেটা চালাচ্ছে, বা পশ্চিমবঙ্গে বামফ্রন্ট যখন ক্ষমতায় ছিল, কেরালায় সিপিএম ক্ষমতায় আছে, ত্রিপুরাতেও তো যেমন বিজেপির আধিপত্যবাদ নিয়ে প্রচুর কথা হয়, এটা সত্ত্বেও ভারতবর্ষের সামগ্রিক যে কথা বলার অধিকার, এই অধিকার কিন্তু এখনো বজায় আছে বলে আমি অন্তত মনে করি। জরুরি অবস্থাকে হাতিয়ার করে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার ঘটনা কিভাবে বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছিল বা আগামীতে করতে পারে, আপনার কি পর্যবেক্ষণ? বিচার ব্যবস্থার গোটা ইতিহাসটা মুখস্থ বলা খুব শক্ত, তবে সেই সময় অনেকগুলো ঘটনা ঘটেছিল। যেমন সিনিয়রিটির ভিত্তিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হন, সেই সব উল্টে দেওয়া হয়েছিল, বিচারপতিরা পদত্যাগ করেছিলেন, অনেক বিচারপতি বাধ্য হয়েছিলেন ইন্দিরা গান্ধীর দিকে রায় দিতে বাধ্য হয়েছিলেন না, তারা সুবিধে চেয়ে বা রায় দিয়েছিলেন। এই ধরনের প্রচুর আলোচনা আছে। এবার এই ইতিহাসের যে আলোচনা, সেই আলোচনা তো অঙ্ক নয়, ফলে প্রত্যেকটি যুক্তি এবং প্রতিযুক্তি আসবে। হ্যাঁ, জরুরি অবস্থা ভারতবর্ষের রাজনীতিতে অবশ্যই একটা নেতিবাচক এবং কালো অধ্যায়, কিন্তু ওই যে একটা কালোর পরেই তো আলো আসে, ফলে তার থেকে ইন্দিরা গান্ধীও শিক্ষা নিয়েছিলেন এবং তিনি একটা গণতান্ত্রিক প্রসেসে ফিরে এসেছিলেন। অর্থাৎ ভারতের মানুষ, ভারতের সংবিধান বুঝিয়ে দিয়েছিল যে এই ধরনের ঘটনা সুবিধের নয়। আজকের দিনে বিজেপিও হয়তো সেই শিক্ষা নেবে, তারা 240 আসন পাওয়ার পর তারা হয়তো তাদের দলের মধ্যে চিন্তন দল আলোচনা করছে যে কিভাবে এখান থেকে আবার বেরিয়ে আসা যায়, মানুষের হাতে আরো বেশি গণতান্ত্রিক অধিকার দেওয়া যায়। তাদের দলের মধ্যে এমন মানুষ আছেন, এমন নয় যে তাদের দলের সবাই আধিপত্যবাদী হয়ে গেলেন, কাউকে কথা বলতে দিচ্ছেন না, বিরোধী স্বরকে গলা টিপে দিচ্ছেন। একই কথা তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রেও সত্যি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শাসক হিসেবে বিরোধীদের মিটিং মিছিল করতে যাওয়ার যে ব্যাপারগুলো, সেখানে অনেক সময় বাধা দেয়। এর মধ্যেই অনেকগুলো এরকম হয়েছে। বিজেপি তো প্রায় সবসময় কোর্টের রায় এনে মিছিল করে। বামপন্থীরা একটা মিটিং মিছিল করতে চেয়েছিলেন বোধহয় 400 জনের কয়েকদিন আগেই, সেখানে তাদের নেতাদের ধরে আড়ালবাজার নিয়ে যাওয়া হয়েছিল। ফলে এই বিষয়গুলো থাকেই এবং এর বিরুদ্ধে প্রতিবাদী তো বিরোধী দল করবে, সেটাই তো, ওই জন্যই তো গণতন্ত্রে বলা হয় যে বিরোধী দলই গণতন্ত্রের মূল স্তম্ভ, শাসক নন। এবার শাসক সাধারণভাবে যেটা হয়, ক্ষমতায় যারা চলে যান সবাই জানে পাওয়ার কোরাপ্টস অ্যাবসলিউটলি। পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এখন বেশ আমরা দীর্ঘ সময় সরকার দেখছি চটজলদি বদলাচ্ছে না, ফলে আধিপত্যবাদ আসবেই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর আধিপত্যবাদের বিরুদ্ধে মানুষ কথা বলবেন, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। এই দুটো মিলেই কিন্তু আমাদের গণতান্ত্রিক প্রেক্ষিত চলবে এবং আমাদের চেষ্টা করতে হবে যাতে ঘোষিত জরুরি অবস্থা যেন কোনোভাবেই জারি না হয়, বিশেষ কোনো ক্ষেত্র ছাড়া। এবং অঘোষিত জরুরি অবস্থার বিরুদ্ধে তো কথা বলা যায়, রাজনৈতিক দল তো অঘোষিত জরুরি অবস্থা চলছে তার বিরুদ্ধে বলছেন তো যে অঘোষিত জরুরি অবস্থা চলছে, এটা বলতে পারার মধ্যেই জরুরি অবস্থা যে একেবারে জারি হয়ে যায়নি তার একটা প্রমাণ। ধন্যবাদ শুভময় বাবু।